নিচের কোনটি শুদ্ধ বানান? চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলেছেন কে? চাঁদের অমাবস্যা গ্রন্থটির লেখক কে? দারোগা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এই দারোগা শব্দ নিয়ে খুব ঝামেলা, তাই না? যে দারোগা শব্দটা আসলে কোন ভাষা থেকে এসেছে? হ্যাঁ, এটা তো এক এক জায়গায় এক এক উত্তর দেওয়া। এটা কি ফার্সি শব্দ নাকি তুর্কি শব্দ? তো যেহেতু এখানে আমাদের অপশনই দেওয়া আছে, তো এখানে দেখেন পর্তুগিজ শব্দ হচ্ছে কি কি, যেমন দেখেন পর্তুগাল, পাদ্রি, চাবি, গির্জা, তারপর হলো কি আলমারি, তারপর হচ্ছে বালতি, এবার সাবান, তোয়ালে, এরপর হলো কি আনারস, আটা, আনারস, সাগু, সালসা, এইগুলো কি করলো রেখে কি করলো সে আলমারি, তারপর হচ্ছে গুদাম, হ্যাঁ, তারপর বিনতি, বেহালা, সাবান, তোয়ালে, কামরা, কামিজ, বোতাম, ফিতা। এই যে শব্দগুলো যে আছে, এই শব্দগুলো হচ্ছে কি শব্দ? আমরা জানি পর্তুগিজ শব্দ। এছাড়া দেখেন তুর্কি শব্দ আছে বাবা, বিবি, বেগম, কর্তা, কর্মা, তারপর হলো কি আলখাল্লা, বাহাদুর, সুলতান, এরপর হলো কি দারোগা, বাবু, গালিচা, কুলি, লাশ, তাই না, বাবুর্চি, হ্যাঁ, তারপর হলো কি যেটা হলো বাবুর্চি, তারপর হচ্ছে কি বন্দুক, বারুদ, তোপ। এই যে শব্দগুলো যে আছে, এই শব্দগুলো হচ্ছে কি তুর্কি শব্দ। এছাড়াও যদি আমরা চীনের শব্দ দেখি, চা, চিনি, লিচু, লুচি, সাম্পান, এলাচি, এই শব্দগুলো হচ্ছে চীনা শব্দ। আর এটা হলো ফরাসি শব্দ, তাই না? ফরাসি শব্দ তো অনেক আছে, ফরাসি শব্দ তো অসংখ্য আছে, আতেল, আতাত, তারপর হলো কার্তুজ, হ্যাঁ, তারপর হলো রেনেসা। পর্তুগিজ শব্দটা কিন্তু ফরাসি শব্দ। তো এই যে অসংখ্য শব্দ, বুর্জোয়া, এই শব্দগুলো হচ্ছে কি ফরাসি শব্দ। আরেকটা হলো কি শব্দ তুর্কি শব্দের ভিতরে আপনি অবশ্যই দেখেছেন যে দারোগা বাবু, বলেছিলাম কিনা? তাহলে অপশন অনুযায়ী দারোগা, যদিও বা দারোগা শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে, যেটা আমরা সম্প্রতি উদ্ঘাটন করতে পারি, কিন্তু তারপরেও যেহেতু এখানে অপশন বলে দিয়েছে, এখানে অপশন অনুযায়ী আমাকে কি দিতে হবে? যেহেতু এটা রিপিটেড প্রশ্ন, তাহলে এটা কি দিব? আমরা তুর্কি শব্দই দিব। চাঁদের অমাবস্যা গ্রন্থটির লেখক কে? চাঁদের অমাবস্যা, এটা কে লিখেছেন, তাই না? আমরা যদি দেখি সৈয়দ মুস্তফা আলীর একটা ভ্রমণ কাহিনী আছে, বলুন তো সেটা কি? দেশে বিদেশে, কে লিখেছেন? সৈয়দ মুস্তফা আলী। তো এই যে ভ্রমণমূলক একটা কাহিনী লিখেছেন দেশে বিদেশে, এটা কি লিখছেন? সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ আলী উল্লাহ আছে সেই বিখ্যাত কি কাদো নদী কাদো, লাল সালু, কাদো নদী কাদো, তাই না? লাল সালু, সেই বিখ্যাত কি উপন্যাস, লাল সালু উপন্যাস। এরপর কে আছে? শওকত ওসমান। এই যে শওকত ওসমানের ভাষা আন্দোলন ভিত্তিক আরেকটা উপন্যাস আছে, দ্বিতীয় উপন্যাস এটাকে বলা হয়। ভাষা আন্দোলনের দ্বিতীয় উপন্যাস হচ্ছে কি আর্তনাদ। এটা কে লিখেছেন? শওকত ওসমান লিখেছেন। তাহলে খেয়াল করে দেখেন যে সৈয়দ মুস্তফা আলী একটা বিখ্যাত একটা ভ্রমণ বিষয়ক একটা সাহিত্যকর্ম হচ্ছে দেশে বিদেশে। তারপর হচ্ছে কি সৈয়দ ওয়ালিউল্লাহ একটা বিখ্যাত উপন্যাস আছে, লাল সালু উপন্যাস আছে, কাদো নদী কাদো আছে। এছাড়া দেখেন শওকত ওসমানের ভাষা আন্দোলন ভিত্তিক, যেটা হচ্ছে বাংলা সাহিত্যে ভাষা আন্দোলন ভিত্তিক দ্বিতীয় যে উপন্যাস, সেটা হচ্ছে কি আর্তনাদ। এটা কে লিখেছেন? শওকত ওসমান লিখেছেন। কিন্তু চাঁদের অমাবস্যা কে লিখেছেন? আমরা জানি যে চাঁদের অমাবস্যা, এটাও কার লেখা? সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা। চাঁদের অমাবস্যা এটা কি লিখেছেন? সৈয়দ ওয়ালিউল্লাহ লিখেছেন। এই যে বিখ্যাত যে সাহিত্য কর্মগুলো, এগুলো অবশ্যই আপনারা ভালো করে একটু পড়বেন বা দেখবেন। এরপরে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে যে চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলেছেন কে? এই যে চর্যাপদ যে আছে, চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বলেছেন কে? আলো আধারী ভাষা বলেছেন কে? সান্ধ্য ভাষা বা কি আলো আধারী ভাষা, আলো আধারী ভাষা বলেছেন কে? এই কথাটা কে বলেছেন? এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য। সেটা দেখেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আমরা জানি যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যাকে বহু ভাষা একজন ভাষাবিদ ছিলেন, বহু ভাষাবিদ বলা হয় কাকে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনিও ভাষা নিয়ে, বাংলা ভাষা নিয়ে কাজ করেছেন। এছাড়া দেখেন বিজয় চন্দ্র মজুমদার, তারও বাংলা সাহিত্যে অবদান আছে। আরেকজন হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী, তারও অবদান আছে। আমরা তো জানি যে হরপ্রসাদ শাস্ত্রী 1882 সালে যে ছিল না, রাজা রাজেন্দ্রলাল মিত্রের একটা বই ছিল, দ্য বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। এই বইটা যখন এই হরপ্রসাদ শাস্ত্রী পড়লেন, পরে যখন তিনি দেখলেন যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন সম্পর্কে কিছু একটা তথ্য পাওয়ার একটা সম্ভাবনা আছে, এই উদ্দেশ্যে তিনি বাংলা, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ সব জায়গায় ঘুরে ফিরে তিনি হতাশ হয়ে শেষমেশ এই বইটা পড়ার পর যখন তিনি বুঝলেন যে এই বাংলা সাহিত্যের সাথে জড়িত আছে কারা? বৌদ্ধ ধর্ম।
কারণ ওই সময় তো হচ্ছে যে শূদ্র এবং বৈশ্য এবং শূদ্র এই জাতিগুলো কি ছিল, এদের ভিতর শিক্ষার অভাব ছিল, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় তারা উঁচু জাতি ছিল, তারা এদের উপর অত্যাচার করতো, যার কারণে বৈশ্য এবং শূদ্রদের এই দুঃখ দুর্দশার ওই সময় নেপালে কি হয়, বৌদ্ধ ধর্মের আগমন ঘটে। তো ওই সময় বৌদ্ধ ধর্মের যারা মানুষ ছিল এরা বেশ কিছু শিক্ষিত ছিল, ওই বৌদ্ধ ধর্মের সাথে এই শূদ্রদের কি মিশ্রণ ঘটে, বৌদ্ধরা কি করলো, পালি ভাষার পাশাপাশি সংস্কৃত ভাষা সম্পর্কে জানতে পারলো বা শিখতে পারলো। এই যার যে সমস্ত শূদ্র এবং বৈশ্যরা কি করেছে, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। তো এই যে বিষয়টা এর মাধ্যমেই মানে সাহিত্য কর্ম রচনা শুরু করে। তো তখন থেকে হরপ্রসাদ শাস্ত্রীর যে ধারণাটা মনে হয় যে এখানেই হয়তো পাওয়া যেতে পারে। তো শেষমেশ তিনি নেপালে চলে গেলেন, যেহেতু নেপালে লুম্বিনী ওই শহরকে কেন্দ্র বা লুম্বিনী যে জায়গাটা আছে ওই জায়গাটাকে কেন্দ্র করে যেহেতু বৌদ্ধ ধর্মের জন্ম হয়েছে, এই জন্য তিনি নেপালে গেলেন। এবং প্রাচীনকালে সাধারণত দেখা যায় সাহিত্য কর্মগুলো পাওয়ার একটা সম্ভাবনা থাকতো ওই রাজাদের রাজদরবারে, কারণ আগে তো ব্যক্তিগতভাবে ওইভাবে সাহিত্যকর্ম রচনা হইতো না, ওই রাজার পৃষ্ঠপোষকতায় সেই রাজদরবারে যারা কবি সাহিত্যিক ছিল তারাই মূলত হচ্ছে কবি সাহিত্যকর্ম রচনা করতো। এই উদ্দেশ্যে তিনি নেপালে গেলেন। নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে তিনি কি পাইলেন, কিছু পুঁথি সংগ্রহ করলেন। একটা ছিল চর্যাচর্য বিনিশ্চয়, লেখা ছিল উপরে পুঁথির মধ্যে, যদিও বা চর্যাপদ নামকরণটা করেছেন কে, হরপ্রসাদ শাস্ত্রী করেছেন, কিন্তু ওই পুঁথির মধ্যে লেখা ছিল চর্যাচর্য বিনিশ্চয়। এখন দেখা যাক, এছাড়া ডাকার্ণব, সরহপদের দোহা, কৃষ্ণপাদের দোহা, 4টা গ্রন্থ তিনি আবিষ্কার করেন। তো পরবর্তীতে ভাষাগত বিশ্লেষণ করে দেখা যায় এই 4টার মধ্যে সর্বপ্রাচীন কে ছিল, চর্যাপদ ছিল। তো চর্যাপদ হচ্ছে প্রাচীন একটা ছিল, তবে এর যে ভাষাগুলো ছিল এই ভাষাগুলো ছিল কি আলো আধারী ভাষা, মানে এটা একবারে বাংলা ভাষার মতো, মানে বর্তমান বাংলা ভাষার সাথেও যায় না, আবার সংস্কৃত ভাষার সাথেও যায় না, মানে একটু কি ভাষাটা মনে হচ্ছে একটু মিশ্রণ মিশ্রণ মনে হচ্ছিল। তো যাই হোক, এটাই হচ্ছে বাংলা সাহিত্যের কি প্রাচীন একটা নিদর্শন। তো এই যে সান্ধ্য ভাষা বলেছেন কে, হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন। যদিও বা চর্যাপদ নামটা, এই চর্যাপদ নামকরণ করেছেন হরপ্রসাদ শাস্ত্রী, এর ভাষা বিশ্লেষণ করেছেন কে, হরপ্রসাদ শাস্ত্রী। যদিও বা সুনীতি কুমার চট্টোপাধ্যায় বা শহীদুল্লাহ তারাও এটা নিয়ে মন্তব্য করেছেন, তবে হরপ্রসাদ শাস্ত্রী এই মন্তব্যটা করেছেন। এরপর দেখেন, রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে সাব্যসাচী লেখক কাকে বলা হয়? সে কি ছিলেন, মাইকেল মধুসূদন দত্ত না কে ছিলেন বলেন দেখি? সাব্যসাচী লেখক, এই রবীন্দ্রনাথ ঠাকুরের পর সব্যসাচী, এই যে সব্যসাচী লেখক বলতে কাকে বোঝানো হয়? যার 2 হাত সমান তরাল চলে, সমানে চলে, তাকে কি বলা হয়? সব্যসাচী বলা হয়। তিনি কি মাইকেল মধুসূদন দত্ত ছিলেন নাকি অন্য কেউ ছিলেন? সেই অপশনগুলো আমরা একটু যদি দেখি আর কি। এরপর আর কার কার নাম আছে? প্রমথ চৌধুরী ছিলেন, বুদ্ধদেব বসু নাকি শরৎচন্দ্র, কে ছিলেন? তো আমরা জানি যে শরৎচন্দ্র অন্যতম একজন নাট্যকার ছিলেন বাংলা সাহিত্যের ক্ষেত্রে। এছাড়াও দেখেন মাইকেল মধুসূদন দত্ত, তিনি তো বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনাকারী ছিলেন, তার হাত ধরে কি আধুনিক যুগের সূচনা হয়েছে। আমরা যদি খেয়াল করে দেখি যে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় 1859, 60 এবং 61, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মত। কারণ বাংলা সাহিত্যের প্রত্যেকটা শাখারই, অধিকাংশ শাখারই, 80% শাখারই প্রথম যে সাহিত্যকর্ম এটা রচনা হয়েছে এই সময়টাতে। কে রচনা করেছেন? এই মাইকেল মধুসূদন দত্তই রচনা করেছেন। একদম বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক, মৌলিক নাটক, প্রথম কমেডি নাটক, ঐতিহাসিক নাটক, প্রথম সনেট বঙ্গভাষা, এছাড়া অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ থেকে শুরু করে বাংলা সাহিত্যে এত এত শাখা নিয়ে প্রথম প্রহসন, সবকিছুই কিন্তু এই মাইকেল মধুসূদন দত্তের হাত ধরেই হয়েছে। এবং যে সনেটের যে 3টা ধারা ছিল, একটা হচ্ছে শেক্সপিয়ার রীতি ছিল, ফরাসি কবি ইংরেজ কবি শেক্সপিয়ারের, এছাড়া ফরাসি কবি পেত্রার্কের ছিল পেত্রার্কীয় রীতি, এছাড়া ইতালীয় কবি ছিল মিল্টনের ইতালীয় রীতি। তো যাই হোক, সবগুলো রীতিতে তিনি সনেট লিখেছেন, তবে পেত্রার্কীয় এবং শেক্সপিয়ার রীতি, এই 2টা রীতির মিশ্রণে বাংলা সাহিত্যে প্রথম সনেট লিখেন কে? মাইকেল মধুসূদন দত্ত। আর ওদিকে ইতালীয় সনেট সম্পর্কে তিনি লিখেছেন কিছু, তবে ইতালীয় সনেটের প্রকৃত প্রবর্তক হচ্ছে কে? আমাদের মানে বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রকৃত প্রবর্তক না, তার নাম হচ্ছে প্রমথ চৌধুরী। তো এই তথ্যগুলো অবশ্যই আমরা পড়বো। আর এছাড়া প্রমথ চৌধুরী তো আমরা জানি যে তিনি কি ছিলেন, বাংলা সাহিত্য রীতিতে চলিত, মানে বাংলা গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তক তিনি ছিলেন। এবং তার চলিত রীতিতে যে সাহিত্যকর্ম, বাংলা সাহিত্যের প্রথম যে সাহিত্যকর্ম সেটা হচ্ছে বীরবলের হালখাতা। এছাড়া প্রমথ চৌধুরীর একটা অনন্য সাহিত্যকর্ম হচ্ছে তিনি ইতালীয় কবি মিল্টনের ইতালীয় রীতির প্রবর্তনা করেছেন, এই বাংলা সাহিত্যের প্রয়োগ ঘটিয়েছেন। এবং এই জন্য তাকে বলা হয় কি, ইতালীয় সনেটে, বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের জনক। এবং তার এই ইতালীয় সনেটমূলক যে প্রথম যে সাহিত্যকর্ম ছিল সেটা হচ্ছে কি সনেট 50। এই প্রশ্নটি আবার খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে কিন্তু এসেছিল। এই তথ্যগুলো পড়বেন। এছাড়া শরৎচন্দ্র সম্পর্কে তো আমরা বলবোই, বড় দিদি, তাই না? সেই শরৎচন্দ্রের সেই বিখ্যাত নাটক। তো শরৎচন্দ্র তো অসংখ্য নাটক আছে, এটা আমরা তার সম্পর্কে জানি। আর হচ্ছে বুদ্ধদেব বসু। আপনারা জানেন যে পঞ্চপাণ্ডব নামে বাংলা সাহিত্যের একটা গ্রুপ ছিল, যারা রবীন্দ্র ধারার বাইরে এসে সাহিত্যকর্ম রচনা করতে চেয়েছিলেন। এর মধ্যে একজন হচ্ছেন কি অমিয় চক্রবর্তী, তাই না? তারপর হলো কি বুদ্ধদেব বসু,
তারপর হলো জীবনানন্দ দাশ, তারপর হলো কি এরকম করে কিন্তু কয়েকজন কিন্তু আছে, তাই না? জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, এই পাঁচজনকে কি বলা হয়? পঞ্চ পাণ্ডব বলা হয়। এর মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিলেন কে? বুদ্ধদেব বসু। তার প্রশ্ন ছিল যে রবীন্দ্রনাথের পর যদি কাউকে সব্যসাচী লেখক বলা হয়, তার নাম হচ্ছে কি? এই বুদ্ধদেব বসু, যিনি পঞ্চপাণ্ডবের অন্তর্ভুক্ত ছিলেন। এরপর দেখেন মালগুদাম কোন সমাসের অন্তর্গত? আচ্ছা, মালগুদাম মানে কি? সমাস নির্ণয়টা করা যায় সহজ, মানে অর্থ বুঝলেই সমাস নির্ণয় করাটা অত্যন্ত সহজ হয়ে যায়। একটু বলেন তো দেখি, মালগুদাম কোন সমাসের অন্তর্গত? মালগুদাম বলতে কি বোঝায়? মাল রাখার যে গুদাম বা মাল রাখার জন্য যে গুদাম, সেটাকে কি বলা হয়? মাল রাখার জন্য গুদাম, এটাকেই বলা হয় কি? মাল গুদাম। এই গুদাম শব্দটা কিন্তু পর্তুগিজ শব্দ। মাল রাখার জন্য গুদাম, এটা কোন সমাস হবে বলেন দেখি? তৎপুরুষ সমাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে পূর্ব পদের সাথে বিভক্তি যুক্ত হওয়া। মালের জন্য গুদাম, অথবা যদি আপনি বলেন মালের জন্য গুদাম, তাও হবে মালের জন্য গুদাম। মালের জন্য গুদামকে কি বলা হয়? মাল গুদাম বলা হয়। তাহলে মাল গুদাম বলা হয়ে থাকে। এখন খেয়াল করে দেখেন, এই মাল গুদাম শব্দটা যে আছে, একটা পদ নিয়ে আসা হয়েছে। এই পদের প্রথম যে অংশটা আছে এটা হলো পূর্ব পদ বা প্রথম পদ, পরের অংশটা হচ্ছে পরপদ বা উত্তর পদ বা দ্বিতীয় পদ, তাই না? এটা আমরা জানি। এখন তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য হচ্ছে যখন আপনি সমাসের অর্থ লিখতে যাবেন, মানে ব্যাসবাক্য করতে যাবেন, এই পূর্ব পদের সাথে বিভক্তি যুক্ত হয়। দেখেন তো, মালের জন্য গুদামকে বলে মাল গুদাম, মালের জন্য গুদাম, এখানে বিভক্তি যুক্ত হয়েছে কিনা? হয়েছে না? দুইটা বিভক্তি হয়েছে না? মালের, এখানে এর বিভক্তি যুক্ত হয়েছে। এর মানে হলো ষষ্ঠী, আবার জন্ম নিমিত্ত, জন্ম আবার চতুর্থী বিভক্তি, আবার এর হলো ষষ্ঠী বিভক্তি, দুইটা বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে পূর্ব পদে যদি বিভক্তি যুক্ত হয়, এটা হলো কি? তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য। এখন এখানে বিভক্তি আছে কয়টি? দুইটা বিভক্তি আছে। নিব কোনটাকে? বিভক্তির ক্ষেত্রে আপনাদেরকে বাছাই করতে হবে যে বিভক্তিটা স্বাধীনভাবে আছে। এর বিভক্তিটা কিন্তু স্বাধীনভাবে নাই, এটা পরাধীন হয়েছে, মালের সাথে যুক্ত হয়েছে। কিন্তু এখানে জন্ম বিভক্তিটা কি আছে? স্বাধীনভাবে আছে। তো দুইটা বিভক্তি যদি একসাথে থাকে, তাহলে খেয়াল রাখতে হবে যেটা স্বাধীনভাবে আছে ওইটাই গ্রহণযোগ্য। তাহলে এটা কোন তৎপুরুষ হবে? অবশ্যই চতুর্থী তৎপুরুষ হবে। তাহলে জন্ম বা নিমিত্ত কোন, তাহলে জন্ম বা নিমিত্ত কোন বিভক্তির বৈশিষ্ট্য? তৎপুরুষ, মানে এটা হলো চতুর্থী বিভক্তির কি বৈশিষ্ট্য? তাহলে অবশ্যই এটা সঠিক উত্তর হবে। প্রথম সনেট রচয়িতা মুসলিম বাঙালি কবিকে? এই যে একটা খেয়াল করে দেখেন, যদিও বা একটু আগে আমরা সনেটের একদম প্রবর্তক কে ছিলেন বাংলা সাহিত্যে সবকিছু আমরা আলোচনা করলাম, কিন্তু একজন মুসলিম বাঙালি একজন কবি ছিলেন, মহিলা কবি, তিনি বাংলা সাহিত্যে প্রথম সনেট লিখেন। তিনি কে ছিলেন? কাজী ফয়জুন্নেসা। কাজী ফয়জুন্নেসা নাকি মাহমুদা খাতুন সিদ্দিকা, নাকি বেগম সুফিয়া কামাল, নাকি ফেরদৌসি বেগম? জননী সাহসিকা কাকে বলা হয়? বেগম সুফিয়া কামালকে বলা হয়ে থাকে, তাই না? তাহলে এটি কোনটা হবে বলো তো? সাঁঝের মায়া কে লিখেছেন? এটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসে, তাই না? সুফিয়া কামাল লিখেছেন। এবার দেখেন এটা কোনটা হবে বলেন তো দেখি, তিনি কে ছিলেন? এই যে প্রথম বাঙালি মুসলিম বাঙালি মহিলা কবি হিসাবে প্রথম যিনি সনেট লিখেছেন, তার নাম হচ্ছে মাহমুদা খাতুন সিদ্দিকা। এই মাহমুদা খাতুন সিদ্দিকা 1930-এর দশকে তার প্রভাবটা ব্যাপক ছিল। ওই সময়, আজ থেকে প্রায় 100 বছর আগে, তার প্রভাবটা কিন্তু ওই সময় মুসলিম সমাজে ব্যাপক ছিল একজন নারী হিসাবে। তার পিতার নাম ছিল খান বাহাদুর। তার যদিও বা তার পৈতৃক নিবাস হচ্ছে কুষ্টিয়াতে, কিন্তু তার জন্ম হয়েছে পাবনা জেলায়। তার পিতার নাম ছিল খান বাহাদুর, যিনি একজন জমিদার ছিলেন। পাশাপাশি তিনি মানে জমিদার হিসাবে, তিনি একজন জমিদারও ছিলেন ব্যক্তিগতভাবে, এবং তিনি তার মানে জমিদার হিসাবে তার কিন্তু ব্যাপক একটা প্রভাব ছিল। তো তার কন্যা ছিল কে? এই মাহমুদা খাতুন সিদ্দিকা, যিনি 1930-এর দশকে ব্যাপকভাবে মানুষের মাঝে কি ছিলেন? জনপ্রিয় ছিলেন। তাহলে মনে রাখবেন, বাংলার প্রথম বাঙালি মুসলিম হিসাবে, বাঙালি মুসলিম এবং নারী হিসাবে প্রথম সনেটকে লিখেছিলেন এই মাহমুদা খাতুন সিদ্দিকা। এবার দেখেন পর্বতের সমার্থক শব্দ কোনটি? তো পর্বতের তো অসংখ্য সমার্থক শব্দ আছে, অবশ্যই আপনারা জানেন এই সমার্থক শব্দগুলো কিন্তু খুব আসে। আপনাদের খেয়াল রাখতে হবে 11 থেকে 20 গ্রেডের ক্ষেত্রে কিছু কিছু টপিক আছে, এগুলো আপনাকে বাধ্যতামূলক পড়তেই হবে। সেটা হচ্ছে পারিভাষিক রূপ। পারিভাষিক শব্দ এক জিনিস, পারিভাষিক শব্দ মানে হচ্ছে কি? ভাষান্তরকরণ। পারিভাষিক শব্দ বলতে বোঝায় শব্দের অর্থ না, কিন্তু এটাকে বলা হয় কি? ভাষান্তরকরণ, এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তর করা। আর 2 নাম্বার হচ্ছে শব্দার্থ, শব্দের অর্থ, এটা একটা। এরপর হলো সমার্থক শব্দ। এই টপিকগুলো কিন্তু আপনাদের খুবই জরুরি, সমার্থক শব্দ। এরপর হলো কি শব্দ? প্রতিশব্দ, এটাও কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর একটা হলো কি শব্দ? বিপরীত শব্দ।
এটাও কিন্তু আপনাদের জন্য কি খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো অনেক সময় প্রতিশব্দ আর সমার্থক শব্দের মধ্যে ঝামেলা হয়ে যায়। ভাই পারিভাষিক শব্দ আর শব্দার্থ এক না। শব্দের অর্থ মানে কি, ওই শব্দটা দ্বারা কি বোঝায় এটা শব্দের অর্থ। পারিভাষিক শব্দ বা পারিভাষিক রূপ বলতে বোঝায় এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তর করা। ঠিক আছে, যেমন হচ্ছে কি গ্রহণ করা, বা দেখা যাচ্ছে কি, যেমন আমরা যদি বলি যে গ্যারান্টেড শব্দের অর্থ কি, এটা কিন্তু গ্যারান্টেড শব্দের অর্থ হয় না, কিন্তু গ্যারান্টেড শব্দের অর্থ কিন্তু ভিন্ন। গ্যারান্টেড এর বাংলা পারিভাষিক রূপ কি, যেমন হচ্ছে প্রত্যায়িত। এটা কিন্তু শব্দের অর্থ না, কিন্তু এটাকে বলা হয় পারিভাষিক রূপ। শব্দের অর্থ ভিন্ন জিনিস। যেমন অনুপম শব্দের অর্থ কি, সুন্দর, এটা হচ্ছে শব্দের অর্থ। আরেকটা হলো সমার্থক শব্দ। সমার্থক শব্দ মানে কি, একই অর্থ দেয় না, কাছাকাছি অর্থ দেয়, বা কি ভাবার্থ হিসাবে যদি আসে, তাই না? এই যে শব্দগুলো আছে এগুলোকে কি বলা হয়, মানে সমার্থক শব্দ। যেমন আমরা যদি বলে থাকি ভূধর, নৃপতি, আমরা যদি বলি বিজুড়ি। এখন দেখেন বিজুড়ি আর বিদ্যুৎ কি একই জিনিস? একই জিনিস না। সমার্থক মানে কাছাকাছি অর্থ দেয়, এই জন্য তাকে নিয়ে আসা হয়েছে। পঙ্কজ, পদ্ম, তাহলে পঙ্কজ পানিতে জন্মে যায়, যেটা যে জিনিসটা পানিতে জন্মে, যে কোনো জিনিসকে তো পঙ্কজ বলা যায়। তাহলে এখানে কি হয়েছে, যে কোনো জিনিস পানিতে জন্মাতে পারে সেটাকে পঙ্কজ বলা, কিন্তু পঙ্কজটাকে বিশেষভাবে এখানে পদ্মর অর্থ নিয়ে আসা হয়েছে। এই যে বিষয়গুলো যে আছে। এরপর দেখেন প্রতিশব্দ কোনটা। প্রতিশব্দ বলতে বোঝায়, বিপরীত শব্দ তো বুঝেন, মানে সম্পূর্ণ বিপরীত অর্থ দেয়। আর প্রতিশব্দ বলতে বোঝায় একই অর্থ দিবে, একটু এদিক সেদিক হবে না। যেমন অনুপম মানে সুন্দর, মনোরম মানেও কি সুন্দর, একই অর্থ দিবে। এই এই অধ্যায়গুলো কিন্তু আপনাদের 11 থেকে 20তম গ্রেডের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখেন পর্বতের সমার্থক শব্দ হচ্ছে কি, ক্ষিতিধর। পর্বতের সমার্থক শব্দ কি, ক্ষিতিধর। ঠিক আছে, হিমালয় তো একটা কি সন্ধির মাধ্যমে গঠিত শব্দ, একটা পাহাড়ের নাম। ক্ষিতিধর শব্দের অর্থ হচ্ছে কি পর্বত। এগুলো অবশ্যই পড়বেন। নিচের কোনটি শুদ্ধ বানান, খেয়াল করে দেখেন তো এখানে শুদ্ধ বানান কোনটা। স্বায়ত্ত শাসন, শ্রদ্ধাঞ্জলি, খেয়াল করে দেখেন। দরিদ্রতা, দারিদ্রতা, এটা কি ঠিক আছে? দারিদ্রতা প্রয়োগজনিত কারণে ভুল। দারিদ্রতা হয় না, এটা কি হয়, দরিদ্রতা হয়। তাহলে এটা এই বানানটা ভুল আছে। শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, এই যে শেষে যদি অঞ্জলি থেকে, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, তারপর যে বিষয়াবলী, এই যে শেষে কি হয়, রস্বইকার হয়। আবার দেখেন স্বায়ত্ত শাসন, তাহলে এখানে দেখেন যে দরিদ্রতা শব্দটাও প্রয়োগজনিত কারণে ভুল। তা যুক্ত হলে এখানে দা 100টা স্বর বৃদ্ধি পায় না, স্বর বৃদ্ধি পায় যদি জফলা যুক্ত হয়। যেমন দেখেন সুন্দর, যদি আপনি বলেন যে তরুণ, তরুণ দেখেন এটার সাথে আপনি যদি বিশেষ্যপদ করতে যান তাহলে জফলা যুক্ত করতে পারেন। তারুণ্য, যখন আপনি জফলা যুক্ত করবেন তখন এই যে পূর্ব বর্ণের একটা স্বর বৃদ্ধি পায়। এর সাথে অ ছিল, অ এর পর কি আছে, আ আছে, তারুণ্য হয়ে যাচ্ছে। কিন্তু তা যুক্ত হলে কখনো একটা স্বর বৃদ্ধি পাবে না, এটা দরিদ্রতা হতে পারে, দারিদ্রতা হয় না। শ্রদ্ধাঞ্জলি বানানে এই অঞ্জলি যদি শেষে থাকে, শ্রদ্ধাঞ্জলি, এরপর যেমন দেখেন গীতাঞ্জলি, তাহলে এই বানানগুলোতে শেষে অঞ্জলি বানান যদি থাকে তাহলে রস্বইকার হয়। স্বায়ত্ত শাসন, এখানে কি হবে না, বফলা হবে না। আর একটা হলো উপরযুক্ত, এই বানানটা কিন্তু ঠিক আছে। উপরযুক্ত মানে কি, যেটা উপরযুক্ত, যেটা উপরে, একটা হলো উপযুক্ত। দেখেন শব্দের মধ্যে পার্থক্য হলো, একটা হলো উপযুক্ত, এগুলোকে কি বলা হয়, শব্দজোড় বলা হয়। মানে উচ্চারণের দিক থেকে এক, কিন্তু অর্থ আলাদা। উপযুক্ত মানে কি, উপযুক্ত মানে যেটা সহাবস্থান করতে পারে, বা যেটা কি টেকসই বা টিকতে পারে, দুইটার মধ্যে কি আছে, মিল আছে, সেটাকে বলে উপযুক্ত হওয়া। উপযুক্ত হওয়া, নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন হওয়া। আর উপযুক্ত বলতে বলছে যেটা উপরে উল্লেখ করা হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে উপযুক্ত যে বানানটা আছে এটা কি আছে, শুদ্ধ এবং সঠিক আছে। এরপর সর্বশেষ বাংলা অংশ থেকে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে এখানে দেখেন অনুবাদ। এই যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে অনুবাদ যে অধ্যায়টা আছে, অনুবাদ, এই অনুবাদ অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষা আসে। খাদ্য অধিদপ্তরে যতগুলো পরীক্ষা হয়েছে বিগত বছরগুলোতে, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এইগুলো থেকে প্রশ্ন এসেছে। তো এখানে দেখেন যে অন্যের দোষ ধরা সহজে, এর ইংরেজি কি হবে। এখানে খেয়াল করে দেখেন যে অন্যের দোষ ধরা কি সহজ। ক নাম্বার দেওয়া আছে, ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট অফ আদার্স। টু ফাইন্ড ফল্ট অফ আদার্স, ইট ইজ ইজি টু ফাইন্ড আউট ফল্ট অফ আদার্স। এখানে দেখেন টু ফাইন্ড আউট আছে। এবার দেখেন ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট, এখানে দেখেন টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। এখানে আবার দেখেন এখানে পার্থক্যটা হলো উইথ এর ক্ষেত্রে। ইট ইজ ইজি টু ফিট, এটা তো বানানগত কারণে ভুল, তাহলে এটা হচ্ছে না। ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট অফ আদার্স, এটা প্রিপোজিশন জনিত কারণে এখানে কি হয়ে যাচ্ছে, এটা ভুল হয়ে গেছে। এরপর দেখেন ইট ইজ ইজি টু ফাইন্ড আউট ফল্ট অফ আদার্স,
এখানেও দেখেন প্রিপজিশন জনিত কারণে এটাও কি হয়ে গেল, ভুল হয়ে গেল। তাহলে যদি আমরা দেখি ফাইন্ড ফল্ট উইথ আদার্স, এই যে ফল্ট ফাইন্ড এর সাথে এই প্রিপজিশন জনিত কারণে এখানে কি আসে, উইথ সাধারণত আসে। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে, ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। তাহলে এখানে কি আসবে, এখানে প্রিপজিশন জনিত কারণে এখানে উইথ প্রিপজিশনটা এখানে বসে। তো সেই দৃষ্টিকোণ থেকে সঠিক উত্তর কোনটা হবে, গ নাম্বার যে অপশনটি আছে সেটি হবে কি সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল আজকে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের বাংলা প্রশ্নের সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি প্রত্যেকটা প্রশ্নে বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করেছি, যাতে করে ওই প্রশ্ন থেকে বা ওই আলোচনা থেকে যেন ভবিষ্যতে যদি প্রশ্ন আসে আপনার জন্য সঠিক উত্তর করতে পারেন। তো এই ছিল আজকের এই আলোচনা। অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের যে এই যে আয়োজনগুলো আছে এই আয়োজনগুলোর সাথে নিয়মিত উপভোগ করবেন, এবং আপনাদের চাকরির যে প্রস্তুতি আছে সেই চাকরি প্রস্তুতির ক্ষেত্রে আমাদের আয়োজনগুলো অনেক বড় একটা ভূমিকা পালন করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।